Welcome again. Welcome to Answer and Mathematics course. আপনারা আমরা প্রিভিয়াস লেকচারে এই স্লাইডটা শেষ করেছিলাম। সো চলেন পরের স্লাইডে। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ তো অবশ্যই আছে এটার, তাই না? ওই 12 থেকে বের করা যাবে উৎপাদক করে। 12কে আগে উৎপাদক করে রাখবো নাকি? আচ্ছা, করে রাখি 12কে। সো 12 না, 12কে উৎপাদক করলে হয় হচ্ছে 1 2 2 3 3 4 12, ঠিক আছে। 8 মিটার এবং ক্ষুদ্রতম 12 মিটার ও দৈর্ঘ্য 12 মিটার। ও আচ্ছা, বেশি বুঝলে যা হয় আর কি। দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে স্যার। ওই ইয়ে কে আগে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এত মিটার দৈর্ঘ্য প্রস্থ। বাহুর দৈর্ঘ্য, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এত মিটার ও 8 মিটার ক্ষুদ্রতম কর্ণটি। আচ্ছা, এটা হলো প্রস্থ আছে একটা কথা। ও প্রস্থ, এই প্রস্থটা উঠে নাই, এই জন্য আমার একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছিলাম আর কি। আর ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই এটা তো ওই অঙ্গটা, ভাই পাটা ভাই। আচ্ছা, সামান্তরিক নাই এখানে, এটা সামান্তরিক সুন্দর করে একটু আঁকি, দেখি পারি কিনা। ঠিক আছে, এই সামান্তরিক একটা আছে। আচ্ছা, তাহলে এখানে হয়েছে 12 মিটার আর 8 মিটার। আচ্ছা ফাইন, আঁকছি তো আঁকছি, আর কথা বলার দরকার নেই। আচ্ছা, 10 মিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এইবার এই ধরনের অঙ্ক যদি আসে, দেখেন একটা বলছে হচ্ছে 12 মিটার, একটা বলছে 8 মিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। ক্ষুদ্রতম কর্ণ কোন দিকে আছে? এদিকে আছে, তাই না? আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এইটা, তাহলে এটা হলো 10 মিটার। আচ্ছা, তাহলে বৃহত্তম কর্ণটি কত? এখন এইখান থেকে, এই ক্ষুদ্রতম কর্ণ থেকে কিন্তু আপনি এখানকার অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারেন। কীভাবে? এইভাবে দেখেন, এই 10 স্কোয়ার, এই যে আর ইকুয়াল টু √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো √টাকে বেশি স্কোয়ার করে দিলাম। আর পি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ, 2 × 12 × 8 কস আলফা। মনে করলাম এই কোণটা আলফা। তো এখান থেকে আপনি পাচ্ছেন কত? পাচ্ছেন একটা পাইলেন 12 12 144, আর 8 স্কোয়ার একটা পাচ্ছেন, এখান থেকে পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন। তো এইটার স্কোয়ার করা শিখছেন, আপনারা সব জানেন। এটা এখান থেকে কজ আলফার মানটা আপনি বের করে নিতে পারেন। আচ্ছা, এটা যদি আলফা হয় এই কোণটা কত হবে এইটা আগে বলেন, তাইলে হবে এটা নিশ্চয়ই 180 মাইনাস আলফা, তাই না? আচ্ছা, সব কিছুই ঠিক যদি থাকে, তাহলে যখন আপনি এই কর্ণটা বের করবেন, আমি একটু কর্ণটাকে চিকন করে একটা দাগ দিয়ে, আচ্ছা এটা দাগ দিয়ে না, এটা তো থাক এখানে, এইটা দিয়ে একটা চিকন দাগ দিয়ে আমি কর্ণটাকে দেখাতে চাই। ভেক্টর, ওই যে ওই সূত্রটা, আগের লেকচারে যে সূত্রটা আমরা বলেছিলাম, সেই সূত্রটা যেটা আপনারা ইন্টারমিডিয়েটে ভেক্টর ক্লাসে আপনারা পড়বেন, ম্যাথেও পড়বেন, ফিজিক্সেও পড়বেন। সো সেই সূত্রটা। সো এটা কি আগের ক্লাসে যারা করছেন তারা জানেন। এটা হলো এই কর্ণটা, বৃহত্তর কর্ণটা বের করতে হবে। তাহলে এখন এই কর্ণটা লেখার সময় আপনি কী লিখবেন? আর ইকুয়াল টু ওই যে কে আগে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর ইকুয়াল টু √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা 12, এটা 8, তা 8 তো আবার এখানে চলে যাবে, তাহলে এখানে 8 হবে। তাহলে p স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 12 × 8 কজ আলফা। কজ আলফা তো আপনি এখান থেকে বের করবেন, তাই না? আর আপনার এইখানে কত লাগবে, এই জায়গায় কত লাগবে, কেন বলতেছি বুঝতে পারবেন এখন। এই ধরনের অঙ্ক আসলে সচরাচর ক্যালকুলেটর অ্যালাউড থাকবে, কিন্তু তারপরেও যদি না অ্যালাউড থাকে, সেই জন্য আমি এই কথাগুলো বলে যাচ্ছি, আপনারা একটু শুনে। আচ্ছা, অসুবিধা বুঝতেছেন তো নাকি? আচ্ছা, তাহলে কজ আলফা, তো এখানে লাগবে কজ 180 মাইনাস আলফা। তো এইবার একটু দেখেন, √12 স্কোয়ার, 12 স্কোয়ার 144 আপনারা জানেন। আমি লিখতেছি না, কেন লিখতেছি না? কারণ আপনার উপরে কিছু ক্যালকুলেশন ঢালবো, এই জন্য। আচ্ছা, তাহলে এখানে কি হলো 2 × 12 × 8 এইটা, আর এখানে কজ 180 মাইনাস আলফা। ত্রিকোণমিতি 8.3 নাকি এরকম একটা কিছু একটা আছে, 8.3। আচ্ছা হইলো, হারমের ত্রিকোণমিতিতে আপনারা কিন্তু এটা লাস্ট এক্সারসাইজে পড়েছেন, এটা যে cos 180 মাইনাস আলফা সমান মাইনাস কস আলফা। ওমা,
180। আমি খুব একটা ডিসকাস করে দিইনি, যদিও আমরা ত্রিকোণমিতি পড়েছি আগে, আমি ডিসকাস করে দিইনি, ইচ্ছা করে দিইনি। কারণটা হচ্ছে যে এই জিনিসটা আসলে সবাই এগুলো টিচারের কাছে, যারা মোটামুটি স্টুডেন্ট আছে তারা টিচারের কাছে বই পড়ে গাইড থেকে বিভিন্নভাবে তারা কিন্তু এটা শিখে ফেলেছে, বড় ভাইয়ের কাছ থেকে শিখে ফেলেছে। সো এটা নিয়ে আমি আর দীর্ঘায়িত করিনি। 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। 180-র কারণে কসটা কসেই থাকে, এইগুলো আপনারা জানেন আর ধরনের মাইনাস কস আলফা, ফাইন। তো আপনাকে কী করতে হবে, আপনার এই হিসাবটা বের করতে হবে। উপরে আছে প্লাস দিয়ে, এই জায়গায় প্লাস আছে, আর আপনার নিচেটাতে এই জায়গায় মাইনাস আছে। তাহলে এটাকে যদি আপনি প্লাস করে দেন তাহলে এটাকে আপনার মাইনাস করতে হবে, তাই তো? আসেন, তাহলে এটাকে মাইনাস করে দিলাম, একবারে করে দিলাম আর কি, ঠিক আছে? বোঝার জন্য এটা লিখলাম, তারপরে এটাকে ঠিক করে নিলাম, একবারে করে দিলাম। তাহলে এবার আপনার কী হচ্ছে, এইবার আপনি বুঝতে পারতেছেন যে আপনার এই ভ্যালুটা যদি আপনি এখান থেকে বের করে নেন, এখান থেকে বের করলে এই ভ্যালুটা, এই যে এটা, এই যে 2, 12, 2, 12, 8 কজ আলফা, 2, 12, 8 কজ আলফা। সো এই ভ্যালুটা আপনার বের, তাহলে এই ভ্যালুটা বের করতে হলে ওইখানে আপনি কী করতেন, শুধু এইটুকুর ভ্যালু বের করার জন্য আপনি কী করতেন, 10 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার এটা বসাইতেন। তাহলে ওইখানে এটা বসাই দেন, 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, আর এইটুকুর ভ্যালু হচ্ছে, যদি এটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, এটাকে আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে তো মাইনাস হবে, এই যে এই হলুদটুকু, এটাকে যদি আপনি পাশে মাইনাস হবে, তো মাইনাস হলে 12 স্কোয়ার 8 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার হবে। তাহলে মাইনাস এত সমান সমান প্লাস 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার, তাই না? এটা হবে। আচ্ছা, এখন এটি দিলে আর হয়ে গেল। এখন 12 স্কোয়ার আছে 2টা, 8 স্কোয়ার আছে 1টা 2টা, আর 10 স্কোয়ার আছে 1টা। তাহলে 2 × 12 স্কোয়ার 12 12 144, 144, 144-এর ডাবল 64, 64 ডাবল, সো 100 বিয়োগ হচ্ছে 100, এই ऐसा ही होता है। আসেন তাহলে কত হলো, 12 স্কোয়ার 12 স্কোয়ার কত আসতেছে দেখি, একটু দেখে নিচ্ছি। 144 144 144 আর 144-এর ডাবল, 150 ডাবল হলো 300, 300 থেকে 12 বাদ, তাহলে 288, 288, 288, তাই না? আচ্ছা, 100 ডাবল 200, 40-এর ডাবল হচ্ছে 88, ঠিকই তো আছে। তাহলে এখানে কী করলেন, 64 আর 64, 64 আর 64 যোগ করলে 128 র্যাম। আচ্ছা, তাহলে 128 দিলেন যোগ 128, মাইনাস করলেন এখান থেকে 100, তাহলে এই একটা কাটা গেল, 28 যোগ করে দিলেন, 8 8 16 6, হাতের হলো 1, 8 2 10 আর 11 1, হাতের হলো 1 3, 316 ওমা, তাহলে 316। তো এটা কত আসবে, 316। এটাকে একটু উৎপাদক করলে আপনি বর্গমূলটা পেয়ে যাচ্ছেন। 316 আর একটু রাফ করবো, 316, 316, সো ভাগ দিলেন 2 দিয়ে, 15 2 30, 16 8, আবার 2 দিয়ে ভাগ দিলেন, তাহলে 8 2 16, 7 2 14, 18 9। আচ্ছা, তার মানে 80-র চেয়ে 1 কম আছে, 9 নং 81 1 কম আছে। তা এটাকে মৌলিক সংখ্যা কিনা এটা বুঝবেন কীভাবে দ্রুত, সেটা হলো এর ঠিক ইমিডিয়েট বড় পূর্ণবর্গ সংখ্যাটা নেন, 9 নং 81। তাহলে অবশ্যই আপনি 9 পর্যন্ত যাবেন না, 8 পর্যন্ত, এটাকে 2 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখেন যে এটা ভাগ যায় কিনা। 2 দিয়ে যায় না, 3 দিয়ে এটা যায় না, 4 দিয়ে যাবে না যেহেতু 2 দিয়ে যায় নাই, 5 দিয়ে যাবে না, 5 নাই বা 0 নাই লাস্টে, 6 দিয়ে যাবে না যেহেতু 2 দিয়ে যায় নাই, জোড় সংখ্যা হয় নাই সেই জন্য 6 দিয়ে যাবে না, 7 দিয়ে এটা যায় না, আর 8 দিয়ে এটা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং এটা একটা মৌলিক সংখ্যা, তার মানে এটার উত্তর হচ্ছে 2√79 আনসার। আর যদি আপনারা মনে করেন না ঠিক আছে এমসিকিউতে আছে অ্যান্সারটা, তো এমসিকিউতে এইভাবে নাই, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তখন আপনি কী করবেন, যেহেতু 9 নং 81, তাহলে এটা 2, এটা একটু অন্য কালারে লিখতেছি অনুমান করার জন্য, দেখেন 2, এগুলো আমরা সব ইন্টারমিডিয়েট শেষ করতে করতে সব শিখে ফেলবো, এগুলো আমি শিখে ফেলবো, কিন্তু এটা তো ক্র্যাশ কোর্স, এখানে ওইভাবে না। 2 × এটা হবে 8 পয়েন্ট, কত 9 নং 81, 28টা 64, 64 81, 8 2 16, যেহেতু 8-এর বর্গ হচ্ছে 64, 16 আর 1 হচ্ছে 17, তাহলে 64 থেকে 81 হচ্ছে 17 ডিফারেন্স। 17-র মধ্যে
এখানে 2 গ্যাপ আছে, তার মানে 17-র মধ্যে 15 পরিমাণ এখানে আছে। 17-র মধ্যে 2 হচ্ছে 20-এর মতো, 17-র মধ্যে 2 মানে হচ্ছে 20-এর মধ্যে 3-এর মতো, তার মানে 15%-এর মতো কম আছে। 15%, তাহলে 15% যদি কম থাকে, ব্যাপারগুলো পরে বুঝবেন, বলবো আমি। 15%-এর মতো যদি কম থাকে তাহলে 85-এর মতো হওয়ার কথা, আনুমানিক 85 আপাতত। আমি আরও হিসাব করে এটাকে একদম অ্যাকুরেট নিয়ে আসতে পারবো, সেটাতে এখন যাচ্ছি না, আপনাদের সময় নষ্ট হবে। আপনি এতটুকু অনুমান করতে পারলেই চলবে। তো তাহলে কী হলো, এখন এটাকে ডাবল করলে কত হবে? 17.7-এর কাছাকাছি হবে, তাই না? 17.7-এর কাছাকাছি যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা হচ্ছে আপনার কারেক্ট। আপনার ওখানে অ্যান্সার, এখানে আরেকটা অ্যান্সার। সো এই অ্যান্সার 17.7-এর কাছাকাছি একটা অ্যান্সার আপনি পাবেন। সো ক্যালকুলেটর দিয়ে করলে এটার কাছাকাছি আসবে। আরও অ্যাকুরেট করা যায় এটাকে, সেই অ্যাকুরেসিতে আমাদের এখন কাজ নাই। আমরা যাব, এটা ইন্টারমিডিয়েট পড়ার সময় আমরা শিখব। ওকে, আসেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ, বুঝছি। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। হয় বেটা, এটা তো সোজা অঙ্ক। 512, এটাও তো র্যাম নাকি হার্ড ডিস্ক? 512 ভিতরে 2 কয়বার আছে? ওইভাবে না করে একবারে আপনারা ইন্টারমিডিয়েট আইসিটি পড়লে, অনেকে কোর্সে এনরোল্ড হয়েছেন, পড়লে এটা আরও ক্লিয়ার বুঝাবে। তো 512 হিসাব করি, 2, 2 গুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16, 2 গুণে 32, 2 গুণে 64, 2 গুণে 128, 2 গুণে 256, 2 গুণে 512, তাহলে 2 টু দি পাওয়ার 9 হয় এখানে। কয়টা আছে? 4টা 9, 2 টু দি পাওয়ার 9, তার মানে 2 টু দি পাওয়ার 9। এটা অবশ্য আমার মুখস্থ ছিল, কিন্তু তারপরে আমি আপনাদেরকে একটু হাতে ভেঙে দেখালাম। 2 টু দি পাওয়ার 9, তার মানে এখানে 9টা 2 আছে। কি আছে? 9টা 2 আছে এখানে, এর উৎপাদক বিশ্লেষণ করলে ফাইন। এবং বলছে কি আগে বিস্তারের দ্বিগুণ, তাহলে একটা আর আরেকটা দ্বিগুণ, তাহলে 8টা 2 এক পাশে রাখেন আর 8টা 2, এই 4টা 2 এক পাশে রাখেন, 4টা 2 এক পাশে রাখেন, তাহলে একটা আরেকটা দ্বিগুণ হবে। ব্যাপারটা এরকম। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু হলো 2। এই 5টা 2 এক পাশে আর এই 4টা 2 এক পাশে, এইটার দ্বিগুণ এটা। কারণটা কি? এই যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, আর এখানে দ্বিগুণ আছে, হিসাব করে ফেললেন। অর্থাৎ এই 9 থেকে 1 বাদ দিয়ে দিলেন, তাহলে থাকলো 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4 বসায় দিলেন, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 5। তার মানে এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। অ্যান্সার 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2, 2 গুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16 দৈর্ঘ্য, প্রস্থ। প্রস্থ এটা উইডথ, এটা প্রস্থ। আর 16 2 গুণে 32, এটা ডাবল হবে 32, এটা হলো লেন্থ। সো এটা অ্যান্সার, এইটুকু অ্যান্সার আপনার। চলেন পরের স্লাইড। একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ये क्या है? ये तो वही प्रॉब्लम है যেটা একটু আগে একটা করছি, প্র্যাকটিসের জন্য হয়তো বারবার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, আসেন। সো টুইং টুইং, আচ্ছা হয়ে গেল। কী হলো? একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। ওকে, আচ্ছা, লেটস ড্র অ্যানাদার ওয়ান। সো হ্যাঁ, এবার ভালো পারছি, পারতেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, গেল। মানে যে প্রস্থ হলো 5 মিটার, এটা হলো 5 মিটার বলছে প্রস্থ। চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল কীভাবে হিসাব করে জানি? এটা এখানে দেয়, এটা এখানে দেয়, এটা এখানে দেয়, আর এটা এখানে দেয়। তো রাস্তার ক্ষেত্রফল হলো 500, মানে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। একদম ওই অঙ্গটা, এটা হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল, হুদাই করতেছি। আচ্ছা, যেহেতু করে ফেলছি, কিছু দূর শেষ করে দিই। 500 বর্গমিটার, 500 বর্গমিটার মানে হলো, আচ্ছা ঠিক আছে, এরকম 4টা আছে, তাহলে একটা হলো 500/4। এবার আর বোঝানোর দরকার নেই, 500/4 মানে হলো 125। এক একটা হলো 125, এক একটা আয়তক্ষেত্র, এই যে রাস্তার আয়তক্ষেত্রগুলো 125। 125কে কী করবেন? যেহেতু প্রস্থ 5 দিয়ে ভাগ দিয়ে দেন, এগেন 5 দিয়ে ভাগ দিলেন, নিউ 5 দিয়ে ভাগ দিলেন, কত আসতেছে? 5 25 125, 25। তার মানে এই লেন্থটা হলো 25। এই লেন্থটা যদি 25 হয়, তাহলে এখান থেকে 5 বাদ দিলে 20 থাকে, তাহলে এখান থেকে বাদ দিলেন হলো 5, তাহলে থাকে কত? 20। এগুলো ইকুয়াল না,
এরপরের হিসাব ওটা, তারপরের হিসাব এটা, তারপরের হিসাব এটা 20। তো 20-এর স্কোয়ার হলো 400, তাহলে ক্ষেত্রফল হলো 400 20-এর স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে এরপরে আপনি পাচ্ছেন হলো 400। এইটা হলো আপনার অ্যান্সার। এভাবে দ্রুত প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আচ্ছা আসেন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র সমান বানায় ফেলছে, খুব ভালো কাজ করছে এটা। ঠেলা তো আমরা বুঝতেছি, ওরা তো বুঝতেছে না। আচ্ছা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য আছে, তাহলে 3 ভাগের 1 ভাগ, দৈর্ঘ্যটাকে যদি 3 ভাগের 1 ভাগ করেন তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এটাকে আগে 3 দিয়ে ভাগ করে 768 ভাগ করেন 3 দিয়ে, 3 দুগুণে 6, 1 16, 3 5 15, 1 18, 3 6 18। থ্যাংক গড মিলছে। আচ্ছা, তাহলে এইটা কি হচ্ছে 256, আবারও র্যাম। আচ্ছা, বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? 40 সেন্টিমিটার বর্গাকার, হ্যাঁ। এটা কি হচ্ছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এটা কি বেরিয়েছে বলেন তো? একটু বোঝার জন্য আঁকতেছি, অন্য কিছু না, বোঝার জন্য। আপনার পরীক্ষার হলে আঁকতে হচ্ছে না। তো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই না? এই হয় নাই, আরেকটু বড় করতে হবে। ওই তাড়াতাড়ি আয় বেটা, ঠিক আছে? এইবার মনে হয় ঠিক আছে। ওই আচ্ছা, হইল অনুমান, আনুমানিক এরকম আছে। এই যে প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। এখন আপনি কি করছেন, 3 দিয়ে ভাগ করে দিয়েছেন ফার্স্টে, এই যে 3 দিয়ে ভাগ করে দিয়ে এটা পাইছেন। তার মানে একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল এত 256। বোঝার জন্য এখানে লিখতেছি 256। তাহলে একটা বর্গক্ষেত্র 256, দৈর্ঘ্য প্রস্থ কত, এটা কত আছে, এক একটা সাইড কত আছে? আপনি জানেন যে এখানে 2 টু দি পাওয়ার 8 আছে, আগের অঙ্কটা দ্রষ্টব্য। এখানে 2 টু দি পাওয়ার, আগের অঙ্কটা, আগের স্লাইডটা 2 টু দি পাওয়ার 8 আছে। তাহলে তার বর্গগুলো 2 টু দি পাওয়ার 4 হবে। তার মানে এগুলো এক একটা 2 টু দি পাওয়ার 4। এই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি জানি, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 32 না 16। তাহলে 16, এটা 16। এটা যদি 16 হয় তাহলে এটা কত, 3 16 48। 16 আর 3 16 48, 16 আর 3 16 48, তাহলে 48। 48 দুগুণে 96, 16 দুগুণে 32, 32 আর 96 যোগ করলে কত হয়? 96 যোগ 32 পরিসীমা না? আচ্ছা ঠিক আছে, দিলাম 32। এটা না দেওয়াই ভালো, পরিসীমা যেহেতু বলছে। হ্যাঁ, বর্গক্ষেত্র আমার আগে বর্গক্ষেত্রটা বাইর করতে হবে, এই সেম পরিসীমার বর্গক্ষেত্র বাইর করতে হবে। তো সেম পরিসীমার বর্গক্ষেত্র মানে এই পুরা লেন্থটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। পুরা লেন্থটাকে 4 দিয়ে ভাগ করার মানে হচ্ছে আপনি এই যে এটাকেও 4 দিয়ে ভাগ করবেন, 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 সবগুলো যোগ করে দেবেন। 4 12 48, এটাকে 4 দিয়ে ভাগ করলে 12 হয়। তো তখন আপনার হিসাবটা এইখানে দাঁড়াচ্ছে 12, এইটা দাঁড়াচ্ছে 12, আর এটা দাঁড়াচ্ছে 4 দিয়ে ভাগ করলে 4, এটা হচ্ছে 4। তাহলে 4 4 8, 12 12 24, 8 4 12 32। তার মানে 32 হচ্ছে এক একটা বাহু বর্গক্ষেত্রের। কার বর্গক্ষেত্রের এক একটা বাহু হচ্ছে 32। যেই বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের পরিসীমা এই যে এই মামু, এইটার এক একটা বাহু হচ্ছে 32 করে, 32 32 32 32 এটা। তাহলে এটা মিলে। আচ্ছা, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে তো বাড়তে মোট কতটি পাথর লাগবে? 40, এখানে কিন্তু এইখানে ঝামেলা হবে একটা। 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার 0.4 মিটার। তাহলে দেখেন এদিকে 0.4 মিটার, আবার 0.4 মিটার, আবার 0.4 মিটার, এভাবে 0.4 মিটার করে 32-এর ভিতরে কয়টা 0.4 আছে দেখেন। তাহলে 32 ডিভাইডেড বাই 0.4। এই পয়েন্টটাকে তুলে দিলে, এই পয়েন্টটাকে কালার দিয়ে তুলি, পয়েন্টটাকে তুলে দিলে কী হচ্ছে, উপরে একটা শূন্য বাড়তেছে, তাই তো? এটা দিয়ে রেখে কাটলে 8 হচ্ছে, তার মানে 80। তার মানে এদিকে 80টা পাথর লাগবে। তাহলে এদিকে 80টা লাগলে ওদিকেও 80টা লাগবে। তাহলে 80টা পাথরের স্কোয়ার লাগবে, 80টা পাথরের স্কোয়ার লাগবে, 80 × 80, তাহলে 28টা 64, 6400 পাথর লাগবে। অতএব বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? এইটা অ্যান্সার। বুঝতেছেন নিশ্চয়ই। চলে আসেন পরেরটায়। একটি সামান্তরিকের ভূমির উচ্চতা এত অংশ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। সামান্তরিকের একই টাইপের জিনিস, দেখেন তো
একটি সামান্তরিকের কি বলছে উচ্চতা জানি কোথায় থাকে এটার, এইটা হলো উচ্চতা, তাই না? এটা হলো উচ্চতা। সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ, তাহলে উচ্চতা যদি এটা হয় তাহলে ভূমিটা একটু বড়, এত অংশ। আচ্ছা ফাইন, ভূমি আর উচ্চতা গুণ করলে তো ক্ষেত্রফল পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখন আপনি ভূমি বের করবেন না উচ্চতা বের করবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে। ভূমি ও ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে কি বের করবেন দেখেন, এইটা হলো এইটার সঙ্গে উচ্চতাকে গুণ দিলে ভূমি পাওয়া যায়। তাহলে এইটার সঙ্গে যদি উচ্চতাকে গুণ দেন তাহলে ভূমি পাওয়া যায়। তার মানে এখানে কি আছে, ভূমি আছে আর উচ্চতা আছে। তো এখানে যে ভূমি আছে তার সাথে উচ্চতা গুণ আছে, তো এইটা দিয়ে যদি আপনি গুণ করে দেন, এটাকে গুণ করার পরে আপনি যেটা পাবেন সেটা হলো ভূমির বর্গটা পাবেন এখানে, ভূমির বর্গটা। তাহলে দেখেন 3 6 3 ইন্টু 4/3 1 2 1, এটা ভূমির বর্গ পাইলেন। এটা কিন্তু ভূমির বর্গ, এটা ভূমির বর্গ। তো এইটাকে যদি এখন আপনি কি করেন, রুট করে দেন তাহলে ভূমিটা পাবেন। তাহলে 1 2 1কে রুট করলে এটা 11 রুট ওভার, এটা 11 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, তাহলে 11 2 22 পাচ্ছেন আপনি এটাকে রুট করলে। এইটাকে যদি আপনি রুট করে দেন তাহলে 22 পাচ্ছেন। তাহলে ভূমি হচ্ছে 22, শিওরলি ভূমি 22। এখন ভূমি 22, তাকে এইটা দিয়ে ভাগ করলে উচ্চতা পাচ্ছেন। তাহলে এইটাকে যদি ভাগ করেন, এইটা একটা অ্যান্সার। এখন এই 22কে এটা দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত হবে, উপরে 3 যাবে নিচে 4 আসবে। ये क्या हो गया, गला अब्दी पानी आ गया। सो ভূমি যে 22 আসলো এ ঠিক আছে কি না, 2 আর এখানে হলো 11 স্কোয়ার, 11 2 22 ঠিকই তো আছে। আচ্ছা হইল, থাক সমস্যা নেই। এটা হচ্ছে 11 আর 2 থাকে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত আসে, এটা 2 দিয়ে 11কে ভাগ করলে 5.5, তাহলে 5.5 5.5 ইন্টু হচ্ছে 3 সমান সমান 3 5 15 16.5 এটা আসে। মুখস্থ না, ডাইরেক্টলি হচ্ছে। কারণ এটা আরেকটা অ্যান্সার। এইটা হলো উচ্চতা। আপনি টেস্টের জন্য কি করতে পারেন, আপনি এইটাকে এটা দিয়ে গুণ করে দেখতে পারেন এটা হয় কিনা, আর এটা গুণ করে দেখতে পারেন এটা হয় কিনা। শেষ। আসেন পরের স্লাইড। এই কে কে ঘুমাচ্ছি, ঘুমাবি না, কলেজ অ্যাডমিশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা অসুবিধা নেই। একটি সামুদ্রিক ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামুদ্রিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মাইট দরকার 125। একটি সামুদ্রিকের ভূমি হচ্ছে 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার, তো দিলাম 5 মিটার। তো ক্ষেত্রফল দুইটার সমান, বর্গক্ষেত্রের সমান, সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাইলে সামুদ্রিকের ক্ষেত্রফল এটা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা। তাহলে এইটাকে যদি আমি রুট করে দিই, দিলাম রুট, গেল কই, আচ্ছা আসবে একটু পর, ঠিক আছে। সো এটা কি হচ্ছে, এইটার রুটটাই হচ্ছে বর্গক্ষেত্রের এক একটা বাহু। তাহলে বর্গক্ষেত্রের এক একটা বাহু রুট করলে কত হচ্ছে, এইখানে আছে হচ্ছে 5 5 5, এখানে একটা 5, 4টা 5 আছে, তাহলে 2টা 5 হবে, তাহলে 25 হবে। এটা রুট করলে এটা 25 হবে। সো 25 হচ্ছে এক একটা বাহু বর্গক্ষেত্রে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কীভাবে হয়, এটা 25, এটা 25, তাহলে এটা কত, 25 স্কোয়ার যোগ 25 স্কোয়ার, তাহলে 2টা 25 স্কোয়ার আছে। রুট করলে পিথাগোরাসের সূত্র, রুট করলে 25 একটা বেরোবে আর একটা √2 থাকবে। তাহলে আমার কর্ণ হচ্ছে, কর্ণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে 25 √2। √2 মানে 1.14। সেটাও বের করা যায় আবার হিসাব করে, হাতে অ্যাকুরেটলি বের করা যায়, পরে শিখবো, দরকার নেই। 1.14 দিয়ে এটাকে গুণ করলে আপনি MCQ এর অ্যান্সারটা পাচ্ছেন। সো এটা অ্যান্সার। ওকে, চলেন পরের স্লাইডে। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মাইস এই অঙ্ক আর করবো না, এই অঙ্ক একটা করছি, ঠিক আছে, 2টা করছি। প্রথম অঙ্কটা ছিল আগের স্লাইডের, আবার আগের স্লাইডের মধ্যে এরকম আরেকটা অঙ্ক করছি। সামান্তরিকের 2টা বাহু, এই যে এটা একটা,
মনে পড়ে কিনা দেখেন, আগের স্লাইডটা যারা করেছেন না করে কিন্তু এখানে আসেন না। সো একটা হলো 26, একটা হলো 30, এটা বলছে এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28, তাহলে এইখানে 26 ধরেন, আর এই হলো ক্ষুদ্রতম কর্ণ, এটা হচ্ছে 28। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ, এটা যদি আলফা হয় কজ আলফা সমান সমান হচ্ছে এইটা। তো এটা 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 আলফা হইলে এটা হলো আলফা মাইনাস 90, এই 180 মাইনাস আলফা। সো মনে করে দিচ্ছি একটু আর কি, একদম এই অঙ্কটাই করছি, খালি সংখ্যাগুলো আলাদা ছিল, 180 মাইনাস আলফা। তখন আপনি কিন্তু এই কর্ণটা বাইর করতে পারবেন ওইটা দিয়ে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস 180 মাইনাস আলফা। সো এটা দিয়ে আপনি কিন্তু আপনার এই যে গ্রিন কর্ণটা গ্রিন ডায়াগোনালটা আপনি বের করতে পারবেন। সো সেম অঙ্ক করছি। সো হোমওয়ার্ক সব আমি করে দিলে তো হবে না, দুটো আপনাকে প্র্যাকটিস করতে হবে নাকি? আচ্ছা, পারবেন। আচ্ছা, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। দৈর্ঘ্যের অন্তর, বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। আচ্ছা, বোঝার জন্য একটু ছবি আঁকতেছি, অন্য কিছু না। ট্রাপিজিয়াম এখানে আছে, কিন্তু ট্রাপিজিয়াম শেপে গিয়ে যাবো, দরকার নেই। ট্রাপিজিয়াম আছে। আচ্ছা, আসেন, দিলাম একটা ট্রাপিজিয়াম। ওকে, দিছি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে ওই বাহুটার চেয়ে এই বাহুটা, ওই বাহুটার এই বাহুটা সমান, আর এই বাড়তি যে অংশটুকু আছে এইটুকু হলো 8 সেন্টিমিটার। তার মানে এইটা আর এইটুক আর এইটুক যোগ করলে 8 সেন্টিমিটার হবে। এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। আচ্ছা, লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার, এটা হলো 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 312, হ্যাঁ 312। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 24 সেন্টিমিটার হচ্ছে এইটা ট্রাপিজিয়ামের সেন্টিমিটার, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই বাহুটা আর নিচের বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আপনি বুঝতে পারতেছেন যে এইখানে আছে আর এইখানে আছে, যা আছে তার সমষ্টি হচ্ছে 8। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? 8 ইন্টু উচ্চতা হলো 24, হ্যাঁ, হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে এটা আর এটার সমষ্টি, কারণ দুইটা ত্রিভুজের সমষ্টি নিচ্ছি এই জন্য। তো কত হলো? এটা সমান সমান কত আসতেছে? এটা দিলাম 4, 4 24 বোধ হয় মাসাল্লাহ 96 হয়, হলো। তাহলে 96 যদি হয়, তাহলে এইটা আর এইটা যোগ করলে 96, এইটা আর এইটা, এই ত্রিভুজ দুটা 96 এখানে বাদ দেন, তাহলে 312 থেকে 96 বাদ দেন। 312 থেকে 96 বাদ দিলে, প্রথমে 96 থেকে 12 বাদ দেন, তাহলে 96 থেকে 12 বাদ দিলে হচ্ছে 84 হয়। 84 এখন 300 থেকে বাদ দেন, 312 থেকে 12 বাদ দিলেন, 96 থেকে 12 বাদ দিলেন, এবার 84 300 থেকে বাদ দেন। 100 থেকে 84 বাদ দিলে 16 হয়, তাহলে 216 হবে, 216 হবে। আচ্ছা, আর আপনার কাছে এমনি বিয়োগ পারেনি, তাহলে 216 হবে। এইবার 216 কি? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, একে 24 দিয়ে ভাগ দিলে আপনি এই দৈর্ঘ্যটা পাবেন, এই দৈর্ঘ্যটা। তাহলে ভাগ দিলেন 24 দিয়ে, 216কে 24 দিয়ে ভাগ দিলেন। তো 216-র ভিতরে 24 কয়বার আছে? 24 উচ্চতা না, 96, 12। ডাটা কি কোথাও মিস্টেক আছে নাকি? 8 সেন্টিমিটার এবং একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয়, তবে 312 থেকে 96 আপনি বাদ দিলেন না, 96 বাদ দিলেন। আচ্ছা, হলো, যা আছে তাই। এখন 216, এখানে হচ্ছে 216, তাকে ভাগ দিচ্ছেন 24 দিয়ে। তো 8 দুগুণে যদি 16 হয়, মনে হয় ডাটাতে একটু কম বেশি আছে, এটা একটু ম্যানেজ করে নিই। 8 দুগুণে 16 হয়, 16 যদি থাকে তাহলে 16-র পরে কত থাকে? 5, 56, 7 56। আচ্ছা, দিলাম এই 16কে এখানে 8 দিয়ে ভাগ দিচ্ছি, 2 এবং 2 দিলে 16, 5, 56, 7 থাকে, তাই না? 7, 27 থাকে না, ঠিকই আছে স্যার, 3 নং 27 নয়, ডাটা মিস্টেক নাই স্যার। তার মানে এই 9 হলো আপনার এইটা। এখন আপনি যে 9 পাইলেন, এই লাল কালি দিয়ে 9টা লিখলাম, এই 9
এই 9, এই 9 হচ্ছে আপনার এই 9, এটা যদি 9 হয় আর এখানে 8 হবে, তাহলে 9 আর 8-এ এই যে 8 অতিরিক্ত আছে, এই যে 8, তাহলে 9 একটা আছে আর 9 যোগ 8 আরেকটা আছে, আরেকটা বাহু, নিচে বাহুটা 9 যোগ 8 একটু বেশি, 8 আর 9 17, তাহলে এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। মনে হয় বুঝতে পারছেন। চলো পরের স্লাইডে চলে যাই। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। মজা নেই স্যার আমাদের সাথে। আচ্ছা আসেন তো, আচ্ছা একটু বৃত্ত আগে একটু বোঝার জন্য, অনেক তো দুষ্টামি করলাম আর একটু নয় করলাম, শেষ হয়ে আসতেছে। সো এটা করলাম, করার পরে ওই ইয়ে কেদার গিয়া ভাই, সো এইটা আরেকটা আচ্ছা রে, আচ্ছা ঠিক আছে, নড়াইতে পারি না এমন তো না, আইসে। আচ্ছা, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, ভিতরের পরিধি বোঝার জন্য এটা আঁকছি, এটা পরীক্ষা লাগতে হবে না। ওকে, আমরা কালারটা একটু হোয়াইট করে নিচ্ছি। ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, তার মানে এইটা যতটুকু পরিধি আছে এইটা তার চেয়ে 44 মিটার বেশি আছে। পরিধি কত? 2πr। তো এই 2π বাটা এখানেও আছে আর 2π বাটা এখানেও আছে, খালি পার্থক্য হচ্ছে এইটার আরটা বড় আর এইটার আরটা ছোট। এই যে এটার আর ছোট আর এই যে এটার আর বড়, তো ওই যে বড় আর থেকে ছোট আর বাদ দিলে তো আপনি এই প্রস্থটা পাবেন। তাহলে বড় আর থেকে ছোট আর বাদ দিলে আপনি প্রস্থটা পাবেন। তাহলে কই গেল? পরিধি 44 মিটার বড়, তাহলে এইটার পরিধি থেকে এইটার পরিধি 44 মিটার বড়, তাই না? এইটার যে পরিধি আছে তার পরিধির চেয়ে উপরেরটা 44 মিটার বড় পরিধি। এই পরিধির ভিতরে 2πr আছে, ওই পরিধির ভিতরেও 2πr আছে, তাহলে দুইটা 2πr বিয়োগ করলে ওই বিয়োগ ফলটার মধ্যে 2π × 44 আছে, বিয়োগ ফলের ভিতরে মানে আরের পার্থক্যটার মধ্যে। তার মানে এই 44কে যদি সহজ কথায় বলি, 44কে 2π দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 44 উপরে থাকলো আর এখানে হলো এই কাটে নাকি এটা 22, তাহলে 22/π থাকে। আরে বেশি দ্রুত লিখতে গিয়ে তো 22/π থাকে। সো 22/π, 22/π, পাই মানে হচ্ছে 22/7, 22/7। এটা কেমন 22 হইলো স্যার? ও স্যার কেমন 22 হইলো স্যার? 22/7। তো তার মানে হচ্ছে 7। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। পার্থক্যটা 7 সেন্টিমিটার, তো রাস্তা হবে না, মিটার, মিটার স্যার মিটার। আচ্ছা 7 মিটার, তাহলে রাস্তার প্রস্থ 7 মিটার, অ্যান্সার। আসেন, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আল্লাহ, ঘনকের 6টা পৃষ্ঠ আছে, কত 6 ষোলং বোধ 96 হয় আমার জানা মতে, 16 ঠিক আছে, 6 ষোলং 96, তাহলে 6টা পৃষ্ঠ, এক একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এটা। ঘনক মানে কি? তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তাহলে এইটাকে রুট করার পরে, তাহলে এইটাকে রুট হবে আর এখানে কত হবে? 4 হবে। তাহলে ঘনকের এক একটা ধার হচ্ছে 4। তাহলে এর কি আছে? এর কর্ণের দৈর্ঘ্য, কত হবে? 4√3। কেন? এটা কেন? অ্যান্সার। কিন্তু কেন 4√3 কেন? কারণ 3D বস্তুর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা এরকম থাকে, a² + b² + c², আর এখানে abc সব সমান, তাহলে রুট ওভার করলেন। তাহলে এটা 4 কমন নিলে ভিতরে 3 থাকে, 1 + 1 + 1 3 থাকে, 4কে রুট করলে 4 হয় আর 3, তাহলে 4√3। বাস এটা। চলেন পরের স্লাইড। কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এত, পৃষ্ঠতলের কর্ণ, ঘনকের কর্ণ না কিন্তু। ঘনকের কর্ণ আর পৃষ্ঠতলের কর্ণ তো বুঝেন, একটা পৃষ্ঠ তার কর্ণ, আর ঘনকের কর্ণ হচ্ছে এই প্রান্ত থেকে ওই পাশের প্রান্তটাতে যে যায়, ওই পাশের কর্ণ একদম। আচ্ছা, এর কর্ণের এটা বুঝেন, এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। ঘনক, এই ঘনক বলাতে কিন্তু সবগুলো ধার সমান। এটা 8√2 মানে হচ্ছে ঘনকের এক একটা ধার 8। এটা তো বুঝতেছেন কেন স্যার? এরকম ব্যাপারটা, এটাও যা এটাও তা, তাহলে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার যোগ করলে একটার স্কোয়ারের ডাবল থাকে, তাহলে ওইটাকে রুট করলে ওই সংখ্যাটা আসে, আর
যেহেতু ডাবলটাকে রুট করলে 2, ডাবল মানে তো 2, 2কে রুট করলে 2 থাকে, তাহলে অবশ্যই ঘনকের একটা পৃষ্ঠ হচ্ছে, একটা ধার হচ্ছে 8, ঘনকের একটা ধার হচ্ছে 8, এটা শিওর। এর কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো, তো কর্ণের দৈর্ঘ্যটা কী হবে, তাহলে 8√3 হবে, আগের স্লাইড দ্রষ্টব্য। কর্ণ শেষ, কর্ণ মানে হচ্ছে কান ক্লিয়ার, একটা অ্যান্সার। আর আয়তন কত হবে, 8 কিউব, তাহলে 8 কিউব হবে হচ্ছে আয়তন। 8টা 64, 8টা 64 গুণ করলে, ও মা এটা আবার কেমন জিনিস, 8টা 64 কেমন গুণ করবো? আচ্ছা, 64 এর সঙ্গে 8 গুণ, আপনি চাইলে 64-এর সাথে 8 গুণ করতেও পারেন। আর 8 গুণ মানে হচ্ছে 64কে 3 বার 2 দিয়ে গুণ করা, তাহলে 64 দুগুণে 128, 128 দুগুণে হচ্ছে, একবার গুণ করছি, 128 দুগুণে হচ্ছে 256, 256 ডাবল হচ্ছে 512 র্যাম, সো 512 সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, এটা সিএম কিউব। আর এটা কি কর্ণ, সিএম, চিফ মিনিস্টার। আচ্ছা আসেন, শেষ। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, কে হয় এটা, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত এত এত এত, কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত অত, ও মা ভালো হয়েছে। আচ্ছা, এটার স্কোয়ার, এটা যাই হোক অনুপাত, তো এতর স্কোয়ার করে এটাকে রুট করলে কর্ণ পাওয়া যাবে, তাই না? আসেন, 21 স্কোয়ার 441, 16 স্কোয়ার, 16 স্কোয়ার কত স্যার, 16 ইন্টু 16, তার মানে 4 16 64 ইন্টু 4, 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, তাহলে 256 হয়, প্লাস 12 স্কোয়ার 144, মুখস্থ 144। আচ্ছা আসেন, এইটা রুট করলে কি পাওয়া যাবে, আনুপাতিক কর্ণটা পাওয়া যাবে, এই অনুপাতের কর্ণটা পাওয়া যাবে। করলাম, এখানে 6, এখানে দিয়ে দিলে 50, 150, 250 আর 150 কত হয়, এই স্যার 250 আর 150 কত হয়, 250 আর হইলো 150, 400 স্যার। আচ্ছা ঠিক আছে, 400 841, ও মা 841, তার উপর রুট আছে। স্যার এটা 29 হবে, কেমনে বলতেছি এটা 29 হবে, আপনি ভাগ করে দেখতে পারেন। আমি স্যার এমনি বলছি, 30-এর স্কোয়ার হচ্ছে 900, 30-এর আগে হচ্ছে 29, আর 29-এর স্কোয়ার যেটা তা মোটামুটি বোঝা যাচ্ছে 9 9 81, 9-এর উপর স্কোয়ার করলে এটা, তাহলে এটা 29 হবে। তাহলে কি হলো, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো, এত সেন্টিমিটার হলে 29। আচ্ছা এইবার 29 কি হলো, আনুপাতিক কর্ণ, আনুপাতিক কর্ণ কিন্তু নাই, কর্ণ কিন্তু আরও বড় আছে, তার মানে এই 29 দিয়ে এখন এটাকে ভাগ করে দেখতে হবে যে কর্ণটা কত গুণ বড় আছে, যত গুণ বড় আছে বাহুগুলোও তত গুণ বড় আছে, যেহেতু কর্ণটা 1 ডাইমেনশনাল আর বাহুগুলো 1 ডাইমেনশনাল, সো একই আছে। তাহলে 87কে এবার আপনি ভাগ দিলেন 29 দিয়ে, 3 নং সাথে, তাহলে 3 বার আছে এখানে, আচ্ছা 3 বার আছে না, ডান। তাহলে 3 গুণ আছে, এইটা যেহেতু 3 গুণ আছে তাহলে ওই মামুরা প্রত্যেকে 3 গুণ আছে, তাহলে এটাও 3 গুণ আছে, এটাও 3 গুণ আছে, এটাও 3 গুণ আছে। আচ্ছা ঠিক আছে, ওই মামুরা কারা, এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত, তো বস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে এটা 3 আছে, এটা 3 আছে, এটা 3 গুণ আছে। এখন তলের ক্ষেত্রফল যখন আপনি বের করবেন তখন আপনি 3 দিয়ে আগে করবেন না, ক্ষেত্রফল কি, এটা গুণ, এটা গুণ, আবার এটা গুণ, এবং প্রত্যেকটা গুণফলকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাই না, 2 দিয়ে গুণ করতে হবে। আর তারপরে আবার 3-এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। কেন 3-এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, কারণ এইটা যখন গুণ করবেন এটা 3 গুণ আছে, এটাও 3 গুণ আছে, তাহলে এখানকার 3 আর এখানকার 3, তো গুণ করলে 3 স্কোয়ার, তার মানে 3-এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এবং 2 দিয়ে গুণ করতে হবে। কাকে, আগে 3-এর স্কোয়ার করে নিচ্ছি 9, 3-এর স্কোয়ার 9 আর 2, তার মানে এটা মোট 18 আছে। এইটা দিয়ে গুণ করতে হবে হচ্ছে এ বি, বি সি, সি এ, ওইটাকে। তাহলে এ বি গুণ করবেন 21 গুণন 16 যোগ 16 গুণন 12 যোগ হচ্ছে 12 গুণন 21, ওমা এইটা হচ্ছে আপনার রেজাল্ট। এখন এটা তো গুণ খুব সহজে করতে পারবেন, আমি গুণ একটা একটু দেখা দিচ্ছি, আপনারা ওইভাবে একটু প্র্যাকটিস করেন।
ধরেন দুই সংখ্যার গুণ 21 আর 16 গুণ করতেছি। 21, এটা কেমন 21 হলো? 21 আর 16। প্রথমে নাম্বারটা গুণ করে নেবেন। 6 কে 6, 6 দুগুণে 12 আর 1 এ 13, হাতের হলো 1, 2 একে 2 আর 1 এ 3, 336। তাহলে এইটা হবে 336, এটা 336 হবে। সো অনুরূপভাবে সবগুলো পারবেন, গুণ করে একটা হিসাব করে ফেলবেন, অঙ্ক করা খতম। এইটা আপনার অ্যান্সার। ওকে, চলেন পরের স্লাইডে। এই রেডি তো সবাই নাকি? আচ্ছা, কার কার টেনশন হচ্ছে যেভাবে হিসাব করতে পারবো না? ওই হিসাব করতে এখন পারার লাগবে না, যতটুকু পারিস ততটুকু বলো, তোর মতো করে তুই সবগুলো বইয়ের অঙ্ক কর এবং বইয়ের অঙ্কগুলো বুঝে বুঝে করবি। কোনো স্লাইড না, কোনো অঙ্ক পেলে আগের বছরে এসছে বা ওই অত সালে এসছে বা হ্যান তেন, এগুলো একটু প্র্যাকটিস করতে পারিস। বইয়ের লিটারেচারগুলো ভালো করে পড়বি বা থিওরি যেগুলো লেখা আছে সেগুলো ভালো করে পড়বি। প্র্যাকটিস চালা যা, চান্স পেয়ে যাবি। মিষ্টি খাওয়াস। আয়, একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। আয়তাকার ঘনবস্তু, শেষের দিকে চলে আসছি। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। 48 ঘনমিটার ভূমি, ভূমি হয়েছে 48 ঘনমিটার, 48 বর্গমিটার, তাই ঘনমিটার আর ভূমি হয় নাকি? আচ্ছা, একটা আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপরে দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ এত মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ভালো হয়েছে এটা। কেন ভালো হয়েছে একটু দেখেন। ভূমিটাই হচ্ছে এখানে গ্যাঞ্জাম স্যার, এই ভূমিটাই গ্যাঞ্জাম। মোট 48 তো স্যার, 48 তো 48কে উৎপাদক করলে 6টা 48। আচ্ছা ঠিক আছে, 2 2 2 2 3 1, 48-এর উৎপাদক বেড়ে গেছে। এইখান থেকে দৈর্ঘ্যের প্রস্থ, একটা অংশ দৈর্ঘ্য আছে, একটা অংশ প্রস্থ আছে, এর ভিতর থেকে দুটো উৎপাদক গ্রুপ আছে। মিডিল টার্মের উৎপাদক গ্রুপটা আপনারা মিডিল টার্ম দিয়ে করেন জেনারেলি অঙ্কটা। সো ঠিক আছে, এত। এখন এর উচ্চতা বলছে 3, উচ্চতা বলছে 3, মানে এই এদিকে উচ্চতাটা আছে আর কি, এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা আছে, উচ্চতা বস্তু। কর্ণ মানে হচ্ছে এখান থেকে যেটুক ভূমি আর যেটুক দৈর্ঘ্য আর যেটুক প্রস্থ, ওই দুটার স্কোয়ারের যোগফলটা তার সঙ্গে 3 স্কোয়ার যোগ করলে আমার কর্ণটা পাওয়া যাবে। কর্ণটা হচ্ছে আমার 13। তাহলে কর্ণ যদি হচ্ছে 13 হয়, তাহলে 13-র স্কোয়ার হচ্ছে 169। 169 হচ্ছে 13, 13 বর্গ। তাহলে 169 লিখলাম, 13 স্কোয়ার 169। তাহলে 169 লিখলাম 13 স্কোয়ার। কেমনে করে? 3 3 9, 3 2 6 আর 1-এর স্কোয়ার করলে 1, শেষ। তো শিখছেন, আগে তো শিখেছি। 13 স্কোয়ার করলেন এটা। এখন 13 স্কোয়ার 169 করার পর আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এই 169 হচ্ছে 3টার যোগফল, 3টার হিসাব। কোন 3টার হিসাব? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টার বর্গের সমষ্টি হচ্ছে এটা। কারণ ওই 3টার বর্গের সমষ্টি হচ্ছে কর্ণের বর্গের সমষ্টি, কর্ণের বর্গের সমান। এটা তো আপনারা বুঝেন। এইখান থেকে আপনি কি করলেন? বিয়োগ দিয়ে দিলেন 3-এর স্কোয়ার মানে 9, বিয়োগ দিয়ে দিলেন, অতিরিক্ত বিয়োগ, এটা অতিরিক্ত মাইনাস করলেন আর কি, অতিরিক্ত মাইনাস করলেন 9। তাহলে হলো 160 থাকলো। এখন এই 160 দুইটা বর্গের সমষ্টি। কোন দুইটা বর্গের সমষ্টি? এইটার আর এইটার বর্গের সমষ্টি, তাই না? খেয়াল করেন ভালো করে। 3টা বর্গের সমষ্টি ছিল, এইটার, এইটার আর এদিক বরাবর যে উচ্চতাটা ছিল সেটার। তো এদিক বরাবর উচ্চতা 3, ওই 3-এর স্কোয়ার তো বাদ দিয়ে দিলেন। এখন এইটার আর এইটার বর্গের সমষ্টি এখানে আছে। এখানে উৎপাদকগুলোকে এমন দুটো গ্রুপে ভাগ করতে হবে যাদের বর্গের সমষ্টি হচ্ছে এটা হয়। এবার আসেন কোথায় কী করা যায় দেখেন। এইটাই মিডল টার্মে করবেন, এক্স ধরে করবেন, কয়েকটা লাইন বেশি লিখবেন, আর এইভাবে প্র্যাকটিস করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার ইচ্ছা, আপনি যেভাবে এইভাবে করতে হবে এমন না। আচ্ছা তাহলে একটু দেখি, দুইটা সমষ্টি, দুইটার বর্গের সমষ্টি লাগবে। 160 না, বর্গের সমষ্টি মানে 3 2 6 6 36, 2 2 4 2 28 64, 36 আর 64 যোগ করলে কত হয়? 36 আর 64 না, তো পিথাগোরিয়ান উপপাদ্য বোঝা যাচ্ছে। 64 এটা হলে 100 হয়, তাই না? 100 হয়। তেরো, এখানে 9। আচ্ছা 6 নং 54 না,
ডাটাতে মনে হচ্ছে কোথায় জানি একটু মিস্টেক মনে হচ্ছে আমার কাছে, আমি জানি না, দেখতেছি, দেখি বলি আপনাদেরকে। 64 না, 2 2 2 2, আচ্ছা 3 তিরিকে 9, আর এখানে আসলে কত, 2 2 2 2 2 2 4, 2 8 2 16, 16 স্কোয়ার, তাই না? তো অনেক বেশি হয়ে যায়। আচ্ছা 3 2 6, 2 12, 12 12 144, আর 4 4 16, 160 পাইছি। ডাটা ভুল নাই, আমরাই ভুল করতেছিলাম। আচ্ছা দেখেন, এই দুটাকে এই তিনটাকে যদি নেন 1 2 3, তাহলে এখানে তো কত থাকে 4, 2 2 4, তাহলে 4 4 16, 4 স্কোয়ার করলে 16, যোগ হচ্ছে বাকি থাকে কত, 3 2 6, 2 12, 12 স্কোয়ার হচ্ছে 144। আচ্ছা 12 স্কোয়ারই লিখে দিই এখানে, 12 স্কোয়ার। এইটা যোগ করলে এই যোগফলটা এটা সমান হয় 144, ঠিক আছে? তাহলে এটা হয়, যদি এটা হয় তাহলে একটা হলো 4, একটা হলো 12, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে যথাক্রমে 12 ও, এইখান থেকে পাচ্ছেন 12 ও 4। আনসার ভিডিপি নাই, শুধু অ্যান্সার আছে। আচ্ছা, একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার যদি উচ্চতা হয়, হলে সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করো। উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার, 30 দিয়ে এই মামুকে ভাগ করা যায় না? ভাগ করেন, 4 4 0 0, তাকে ভাগ করলেন 30 দিয়া, তাহলে 3 দিয়ে কাটলেন, 3 একে 3, হোয়াটএভার থাকলো, এটাই থাকে, এটা 44 এত ভাগ 3। 30 দিয়ে ভাগ করলে কি পেলেন? পরিধিটা পাইলেন। কার পরিধি পেলেন? সিলিন্ডারের। বুঝতেই পারতেছেন যে পরিধির সঙ্গে 2πr এর সঙ্গে এইচ গুণ করলে কিন্তু সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা পাওয়া যায়। কেন পাওয়া যায় এগুলো তো আপনারা বুঝেন, ভেঙে দেওয়ার কিছু নেই, এটা তো একাডেমিক ক্লাস না। তবে আমি আপনাদেরকে কিছু, আপনারা যাতে সুন্দর করে পড়াইতে পারেন এবং আপনাদের ছোটো ভাই বোনেরা যাতে আরও সুন্দর করে শিখতে পারে, সেজন্য আমি কিছু একাডেমিক ক্লাসও দিব সামনে, এখন না, আগে আপনাদের ইন্টারটা সারবো, ভর্তিটা সারবো, তারপর যদি সময় হয় দোয়া করেন আমার জন্য। তাহলে 4 4 0 0, এটাকে কী করলেন? 30 দিয়ে ভাগ করলেন, 30 দিয়ে ভাগ করলে এত থাকলো। এত থাকার অর্থটা কি? এর উচ্চতা 30 সেন্টিমিটার, এটা আপনি পরিধিটা পাইছেন। তাহলে এই পরিধিটা কত? 2πr। তাহলে 2π দিয়ে এটাকে যদি ভাগ দিয়ে দেন, ভাগ দিলে 2π দিয়ে, তাহলে আরটা আপনি পাচ্ছেন, এখান থেকে আপনি আরটা পাচ্ছেন। তো 2π দিয়ে ভাগ দেন, 2π মানে হচ্ছে 22/7। আমি যদি এক জায়গাতেই লিখি জিনিসটা, এটা কেটে দিয়ে 22/7 লিখলাম, 22/7 লিখলাম। তাহলে এই যে 2 আর 22 গুণ করলে 44 হয়, ওই 44-এর সঙ্গে এটা কাটলে এটা 10 থাকে, আর এখানে 1/7 থাকে, 3/7 থাকে আর কি। সো এখানে 1 লিখতে পারেন একটা, নিচে যাতে ভুল না হয় সেই জন্য 3/7। একে যদি উল্টায়া দেন, তাহলে উপরে থাকে 70, নিচে থাকে 3, তাহলে r = 70/3 এটা থাকে। আচ্ছা হইল, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে πr স্কোয়ার কী হচ্ছে? এই যে পাই মানে 22/7, পাই আর স্কোয়ার কত? 70²/3 স্কোয়ার, পাই আর স্কোয়ার, তলাটা পাই আর স্কোয়ার, তাহলে উপরেটাও পাই আর স্কোয়ার, তাহলে এটাকে 2 দিয়ে গুণ হবে, 2, আর যোগ হচ্ছে এটা, যোগ হচ্ছে আগেরটা 4400, এত বর্গ সেন্টিমিটার। কি সেন্টিমিটার? বর্গ সেন্টিমিটার। ওকে ডান, এটাই অ্যান্সার। এটাকে আপনারা একটু সরল করে নেবেন, যদি এই ধরনের অঙ্ক আসে সচরাচর আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, সেই জায়গাতেই এটা দিবে, তারপরেও ক্যালকুলেটর ছাড়াও এটা হিসাব করা যায়। রেডি তো সবাই নাকি? আসেন, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত। একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলছে। আচ্ছা, এবং ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থ তার অনুপাত, আয়তক্ষেত্র। আচ্ছা ঠিক আছে, আয়তক্ষেত্র আগে বুঝি নাকি? আপনারা এমনিতেই বুঝবেন, এটা দরকার নেই। আমি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, একটা 5 হলে এটা 3। সো এইটা যদি 5 হয় তাহলে এটা হবে 3। অনুপাত, এটা আনুপাতিক রাশি, গোল করে রাখলাম, এটা কিন্তু মূল ডাইমেনশনটা না। 48 মিটার, পরিসীমা হলো 48 মিটার, পাওয়া গেছে। তাহলে এটা 5 হলে এটা 5, 5 আর 5 10, 3 হলে 3, 3 × 6, 10 আর 6 হচ্ছে 16। তাহলে
এই 16 হচ্ছে আনুপাতিক পরিসীমা। আনুপাতিক পরিসীমার চেয়ে পরিসীমাটা 48 বেশি, 48 আছে। তাহলে 48 ডিভাইডেড বাই 16, 3, যেহেতু এটাও লেন্থ এগুলোও লেন্থ, দৈর্ঘ্য, তাহলে 3 16 48। তার মানে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ এগুলো সব 3 দিয়ে গুণ হবে। তার মানে এইখানে 3 দিয়ে গুণ হবে, এই 3 মামা দিয়ে এখানে গুণ হবে। অনুপাতের কনসেপ্ট, 3 দিয়ে গুণ হবে আর এখানে 3 দিয়ে গুণ হবে। এইবার আসেন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো আয়তক্ষেত্রটির। কইছে আয়তক্ষেত্র, এইখানে কয় সামান্তরিক। ও আচ্ছা, তার মানে এই আয়তক্ষেত্রের সমান একটা সামান্তরিক হয়তো বা আছে আর কি, দিলাম। মানে এই আয়তক্ষেত্রের সমান একটা সামান্তরিক এরকম থাকতে পারে, সমান উচ্চতা বিশিষ্ট। তো সমান সমান একই ভূমি ও সমান সমান একই সমান্তরাল রেখার অন্তর্ভুক্ত সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্র তো একটা সামান্তরিক, তাহলে এই গ্রিন আয়তক্ষেত্রটা, গ্রিন সামান্তরিকটা এই হোয়াইট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান হওয়া উচিত। সেই সুবাদে এখানে সামান্তরিক বললে ভুল হবে না, কিন্তু সেটা তো মেনশন করে দিতে হবে। যেহেতু মেনশন করে দেয় না, এটা এক প্রকার মিস্টেক, কিন্তু অঙ্কটা করা যাচ্ছে কেন? কারণ ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে। 3 3 9 আর 3 5 15। আচ্ছা, তাহলে 9 × 15 এটা হচ্ছে অ্যান্সার। 9 5 9 45, 135 মিটার স্কোয়ার। মিটার না কিলোমিটার? আচ্ছা, মিটার না কিলোমিটার তাদের দেখে নাকি তাড়াতাড়ি। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, ক্ষেত্রটির পরিসীমা এত, মিটার। তাহলে মিটার স্কোয়ার, ঠিক আছে, অ্যান্সার। চলে আসেন পরের অঙ্কে, রেডি? আচ্ছা, 6 8 আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাঁচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলককে পরিণত করা হলো। আর এর মান নির্ণয় করো। 3টা দিয়া একটা কঠিন। আচ্ছা, 9 সেন্টিমিটার গোলক মানে কি? 4/3 পাই আর কিউব। যেহেতু এগুলো তো 4/3 পাই আছে, এগুলো তো 4/3 পাই আছে, বাদ দেন আর কিউব দিয়ে হিসাব করেন খালি। এই যে 9 কিউব মাইনাস 6 কিউব 8 কিউব, 6 কিউব 8 কিউব। আর যেহেতু আর বের করতে, তাহলে এইটার উপরে কিউব রুট করেন। কেন করতেছি এরকম? আপনারা যারা এক্স ধরে করেন, ওর ধরে করলে বুঝতে পারবেন যে এটা কেন লিখছি এইভাবে। খুবই স্বাভাবিক। ফাইনাল গোলকটা এত এত কিউব, 4/3 পাই তো সব জায়গায় আছে, এত কিউব। তার ভিতরে 3টা গোলক, এইটা 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 আছে, তাই এইটা বাদ যাবে ওখান থেকে, এই 6 কিউবটাও বাদ যাবে ওখান থেকে, তাহলে শুধু থাকবে এইটার কিউবটা। আর এইটার কিউবটা করতে গেলে এইটার কিউব রুটটা এখানে চলে আসবে। ডান, ওকে, তাহলে চলে আসেন, বুঝতেছেন নিশ্চয়ই। সো আপনার এবার কিউব কেমনে করে, এটা তো একটা ব্যাপার। তো 9 9 81 আর 9 81 গুণ করলে তো কিউব তো পারাই যায়, এটা তো আর এমন কিছু না। তো 9 × 81 নাকি 81 × 9, 9 কে 9 নাকি 9 2 9 কে 18। আচ্ছা, 9 কে 9, 8 9 72। আচ্ছা, দিলাম কত দিলাম, 7 2 9 মাইনাস হচ্ছে 36কে 6 দিয়ে গুণ করবেন, 6 6 36 6, হাতের হলো 3 3 6 18 আর 3 216, 216। 8কে 1864কে 8 দিয়ে গুণ করবেন, 4টা 32 2, হাতের হলো 3, 6টা 48 আর 3 51, 512। সো 512। এইবার इसको क्या करना है দেখেন, একবার বিয়োগটা করি, একটু ট্রাই করে দেখি পারি কিনা। ভুল হলে বলেন, অন্তত পরে বলেন কমেন্টে। 6 আর 2 8, এই 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0 থাকে, লিখলাম 0। আর 5 আর 2 7, 7 থেকে 7 বাদ দিলে আরেকটা 0 থাকে, তার মানে 0 0 1, তার রুট করলে 1ই হবে স্যার। তাহলে এত আর এর মান নির্ণয় করো, আর এর মান এককটা খুঁজে দেখেন কি আছে, সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার, অ্যান্সার। বুঝতেছেন তো নাকি? আসেন, একটি ফাঁপা গোলক, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর হয়তো একটা অঙ্ক আজ থাকতেও পারে, নাও থাকতে পারে। একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস 13 সেন্টিমিটার, লোহার বেদ 2 সেন্টিমিটার। ওই গোলককে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাস কত হবে? আগের মতোই 13 সেন্টিমিটার, আর বেদ হচ্ছে 13 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 6.5।
আচ্ছা 6.5, ঠিক আছে, 6.5 সেন্টিমিটার আর বেদ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 6.5 সেন্টিমিটার আর বেদ হচ্ছে 2 সেন্টিমিটার, ব্যাস তো এটা না, ব্যাস হচ্ছে এটা, আচ্ছা ঠিক আছে 6.5 ব্যাসার্ধ, তাহলে কত থাকে 4/3 পাই আর কিউব, মানে কিউব, আচ্ছা আর কিউব, তাহলে এই আর কিউব থেকে 4/3 পাই তো এখানেও থাকবে আর পরেরটাতেও থাকবে, আর লোহার বেদ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে লোহার বেদটা বাদ দিয়ে দেন, লোহার বেদের কিউবটা তাহলে 6.5 থেকে 2 কমায় দিলে 4.5 কিউব হইল। আচ্ছা, ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাস কত হবে? ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, তাহলে ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে, তাহলে এতটুকু ফাঁপা আছে আর এটা আছে এতটুকু, 4/3 পাই তো কাটাই গেছে, এটা আগের মতোই। আচ্ছা, ফাঁপা অংশটা বাদ দিলেন, ফাঁপা বাদ, আচ্ছা ফাঁপা বাদ দিলেন এটা থেকে, তাহলে কত থাকলো হইল নিরেট লোহা থাকলো। এই লোহাকে যদি আপনি, এটা তো গোলকের লোহার আয়তন, তাহলে লোহার আয়তন একে কিউব রুট করে, তাহলে এটা কিউব রুট করে দিন, শেষ, ঠিক আছে, হয়ে গেল। এখন আসেন তাহলে 6.5 হোল কিউব কীভাবে বাইর করবেন আর 4.5 হোল কিউব কীভাবে বাইর করবেন? আচ্ছা, এইটার 2 ডিজিটের কিউব করাটা আপনাদেরকে শিখাই নাই, যদি আজকে আসে আমরা শিখতে পারবো 2 ডিজিটের কিউব করাটা কীভাবে শিখে, সেটা কিন্তু দিয়ে আপনি করতে পারবেন। এটা কিন্তু দেখেন এইটা কিন্তু 2 দিয়ে ভাগ করার পরে হয়েছে, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করার পরেও যদি হয়ে থাকে, আপনি একটা জিনিস চিন্তা করেন, এটাকে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এখানে একটা হাফ চলে আসবে বাইরে, ব্যাপারটা এরকম। এখানে যদি 8 করেন, হাফ দেন, তাহলে হাফ দিলে কিউব রুটের ভিতরে 8 ঢুকবে, কারণ যেহেতু কিউব রুট হচ্ছে আপনি 2কে 8 দিয়ে গুণ করে দেবেন, তাহলে 8 হবে, তার মানে ভিতরে 8 ঢুকবে, 8 ঢুকলে আবার কিউবের ভিতরে ঢুকলে ওটাকে আপনি কী করবেন, আপনি আচ্ছা ইয়াদে করবেন 2 দিয়ে গুণ করবেন, তাহলে 2 মানে এটা 13 কিউব মাইনাস হচ্ছে 9 কিউব, তাই না? সো আলটিমেটলি এই 13 আর ওইখানে হচ্ছে ওই 13 থেকে 2 সেন্টিমিটার বাদ দিলে হচ্ছে 9। আচ্ছা, 13 থেকে 2 সেন্টিমিটার বেদ একটু দেখে নিই, কারণ এখানে তো 13 ছিল, আপনার ব্যাপারটা এরকম ছিল, একটা ছিল আর একটা ছিল এরকম। সো কী হলো, আপনার এই পুরোটা হলো 13 অর্ধেক হচ্ছে আপনার 6.5 আর আপনি বাদ দিয়েছিলেন 2, তো এটা আসলো আর কি। তো ঠিকই আছে, তাহলে 13, এটা পুরোটা 13 ছিল, 13 অর্ধেক ছিল, আপনি আবার এটাকে 13ই করে নিছেন, আর এই 13 থেকে এটা 9 কেন আসলো, 4 কমছে, এদিকে 2 কমছে, এদিকে 2 কমছে, তাহলে এবার কী করবেন আসেন। সো এখানে কিউব রুটটা কিন্তু আগে থেকে আছে, 13 কিউব কীভাবে করে একটু দেখেন, 13 কিউব 2 অঙ্কের কিউব করতেছি, প্রথমে 3-এর কিউব 27-এর 7, হাতের হলো 3, তারপরে 3a² b, এটা এ আর এটা বি, আমি কিন্তু আগেই বলছি যেগুলো কিন্তু ওই a+b হোল কিউবের সূত্র থেকেই আনা, তাহলে 3a² b আবার হচ্ছে 27, 27 3 হচ্ছে 29-এর 9, হাতে থাকলো কী আছে 27-এর 7, হাতের হলো 2, এখানে তো 2 ছিল স্যার হাতে, এটা 2 ছিল হাতে, 3 কিউব হচ্ছে 27, 27-এর 7, হাতের হলো 2, এবার 3a² মানে 3 × 3² মানে 3 কিউব, আবার 27 গুণ হচ্ছে a² b, 3a² b, তাহলে গুণ করলে হচ্ছে এটা আস্তে আস্তে হচ্ছে 29-এর 9, হাতের হলো 2, হাতের হলো 2, কেন 27 আসতে আর 2-এ 29 হয়েছে, 29-এর 9, হাতের হলো 2, 2 থাকলো, সো আবারও 2 থাকে, এবার 3ab², তার মানে 3 3 9 থাকে, 1² তো 1ই, তাহলে 9 থাকে, 9 আর 2 11, 1, হাতের হলো 1, এবার বি কিউব, 1 কিউব হচ্ছে 1 আর 1 2, তো পরের বার হাতে ছিল এইটা 1, এই যে এখানে হাতে ছিল, এই যে কেমনে ছিল বলি শুনেন, 3 3 9 আর এই আগের হাতে 2 ছিল, 9 2 11, 11-এর 1 বসছিল আর হাতে ছিল 1, এই কারণে এইটা আসতেছে, তাই না? এটা আসতেছে, তাহলে হাফ, এই কিউব করাটা শেখানোটাই ব্যাপার, আর কিছু না, হাফ 2197, আর এখানে হলো 9 নং 81, তাকে আবার 9 দিয়ে গুণ করবেন, 9 কে 9, 8 নং 72, সো 729, এই স্যার
তেমন কিছু না, জাস্ট একটু হিসাব করলেন আর কি। 9 এখানে হলো 9 আর 8 17, 8 1 নামলো 2 3 3 নামলে 6, আর এখানে 6 নামলে 1, এখান থেকে 6 না ঠিক আছে 7, 3 থেকে 7 2 14, তাহলে 14 থাকে এখানে 1468, কিউব রুট অফ 1468। এখন আপনি যদি এইটাকে এখানে ভিতরে ঢুকাই দেন তাহলে এটা 8 হয়ে ঢুকবে, এখানে যদি এটাকে ভিতরে ঢুকাই দেন তাহলে 8 হয়ে ঢুকবে। তো 8 হয়ে ঢুকলে আপনাকে এটা 8 দিয়ে ভাগ করতে হবে, আর এই ফাংশনটাকে সরল করলে যতটুকু পান, এটার কিউব করাটাও কিন্তু খুব ইজি, 3 ডিজিটের তো কিউব করাটাও ইজি, কিন্তু এটা এখন আমি শেখাতে যাচ্ছি না, কারণ এই ধরনের অঙ্ক আসলে আপনার ক্যালকুলেটারে আসবে, যদিও আমি কিউবের 2 ডিজিটের কিউবটা এখানে শিখাই দিলাম। সো এখানে আপনি এইভাবে উত্তরটাকে রেখেও দিতে পারেন যদি রিটেন পরীক্ষা হয়, আর সচরাচর ক্যালকুলেটর ছাড়া এটা এইভাবে আসবে না। ওকে, আসেন পরের স্লাইড। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি নিরেট গোলককে, দেখতে স্যার কতটুকু আছে, ও আরও 2টা স্লাইড আছে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলায় ফেলছে। আচ্ছা ঠিক আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমভাবে পুরু ফাঁপা নিরেট গোলক প্রস্তুত করা হলো, দ্বিতীয় গোলকটি কত পুরু? আচ্ছা, তো 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলকে গলাইছে মানে 4 কিউব আয়তনকে গলাইছে। 4/3 পাই তো আছেই সব জায়গায়, এত আয়তনকে গলাইছে। এখন এত আয়তনকে গলাইছে আর বানাইছে হচ্ছে এই 5 সেন্টিমিটার এত, তাহলে 5 কিউব আয়তন বানাইছে, তাহলে বাকিটুকু ফাঁপা আছে। 5 কিউব আয়তন বানাইছে, আর এইটা হচ্ছে আমার 4 কিউব আয়তন ছিল, তাহলে নিরেট লোহা হচ্ছে এতটুকু, বানাইছে এতটুকু, বাকিটুকু ফাঁপা আছে, ফাঁপা কিছু ফাঁপা ঢুকায় এতটা বানাইছে। তাহলে এই যে জিনিসটা আসলো, এইটার যখন আপনি কিউব রুট করবেন, এটা যখন আপনি কিউব রুট করবেন তখন কি পাবেন? ফাঁপা গোলক প্রস্তুত করলে দ্বিতীয় গোলকটি কত পুরু। তো কিউব রুট করলে আপনি পাবেন হচ্ছে ফাঁপা গোলকের ব্যাসার্ধটা, কিউব রুট করলেন তো কি হলো? সো 125, 5 5 25, 5 25 125, 4 4 16, 4 16 64। সো কিউব রুট এইটা পাচ্ছেন, তাহলে এখানে 4 বদলে 1 থাকে, 6 দিয়ে বদলে 6 61 থাকে, এই কিউব রুট অফ 61। এটা পাচ্ছেন আপনি কার ব্যাসার্ধ? ফাঁপা গোলকের ব্যাসার্ধটা পাচ্ছেন, ফাঁপা গোলকের ব্যাসার্ধ। তাহলে এই ফাঁপা গোলকের ব্যাসার্ধটা যদি আপনি মূল ব্যাসার্ধ এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ থেকে বাদ দেন, তাহলে থিকনেসটা পাচ্ছেন। অতএব থিকনেস বা পুরুত্ব কত? 4, 5 সেন্টিমিটার মাইনাস হচ্ছে কিউব রুট অফ 61। শেষ, বুঝছেন তো নাকি? আচ্ছা, সহজ লাগবে, ধীরে ধীরে করবেন, একসাথে সবগুলো লেকচার দেখবেন না, তবে লেকচারগুলো সিকোয়েন্সিয়ালি দেখেন। 120 মিটার দৈর্ঘ্য ও 90 মিটার প্রস্থ বহির্মাপ। কিসের বহির্মাপ তা তো জানতে হবে আগে। আচ্ছা, আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু ও 25 সেন্টিমিটার পুরু প্রাচীর নির্মাণ করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ এবং এত সেন্টিমিটার কতগুলি ইট লাগবে। বুঝছি কাহিনি, তা আমার আগে আপনারা আরও ভালো বুঝে গেছেন। 120 মিটার দৈর্ঘ্য এবং 90 মিটার। আচ্ছা আসেন, আচ্ছা এইটা দিয়ে আয়তক্ষেত্রটা কি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চুইং করে এঁকে দিলাম আয়তক্ষেত্র। কী করলাম? চুইং করে এঁকে দিলাম আয়তক্ষেত্র। ওকে ফাইন, এবার আরেকটা চুইং করে এঁকে দিলাম, এটাও একটা সুন্দর আয়তক্ষেত্র হচ্ছে মাশাল্লাহ। ওকে আঁকলাম, আঁকছি। এবার কি বলছে? এই বহির্মাপ মানে হচ্ছে এত মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ বহির্মাপ বিশিষ্ট আয়তাকার বাগানের। আচ্ছা, তার মানে বহির্মাপ মানে হলো কিন্তু এই মাপটা। আচ্ছা ঠিক আছে, এই 120 মিটার কিন্তু এই যেটা এই বাগানের বাইরে এটা আছে, আর ওটা তো রাস্তার বাইরে। আচ্ছা, এটা হলো 90, এখানে শূন্যটা কেটে দিবে, 12 হয়ে গেছিল। আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু ও 25 সেন্টিমিটার পুরু প্রাচীর নির্মাণ করতে হবে। 25 সেন্টিমিটার পুরু, 25 সেন্টিমিটার দৈর্ঘ্য। আচ্ছা 25 সেন্টিমিটার, তার মানে এইটুকু হলো 25 সেন্টিমিটার, 0.25 মিটার বা 25 সেন্টিমিটার। ফাইন, তো এরকম পুরো একটা জিনিস বানাইতে হবে। বানানোর জন্য একটু দাগ দেওয়ার দরকার আছে আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আপনারা ওই আগে এরকম অঙ্ক করেছেন আগের লেকচারে, জাস্ট ইমিডিয়েট আগের লেকচার 5-এ যেটা। আচ্ছা, ব্যাট বিশিষ্ট কতগুলো ইট লাগবে। আচ্ছা এখন একটু দেখেন, এইখানে আপনি
দুইভাবে করতে পারেন বা অনেকভাবেই আপনি করতে পারেন, সেন্ট্রাল লাইন দিয়েও অনেক সময় করা যায়। তো আমি একটু দেখাই জিনিসটা কি হয়। এইখানে এইভাবে দিলেন, এইখানে এইভাবে দিলেন, এইখানে এইভাবে দিলেন, আর এইখানে এইভাবে দিলেন। দেখেন 120, এটা কত আছে? 120 আছে। বাগানের চতুর্দিকে, বহির্মাপ চতুর্দিকে না, বহির্মাপ বলতে বাইরেরটা কি বোঝাইছে, কারণ ওই বাগানের বাইরে তো অন্যের জায়গা, তাহলে ভিতরে আপনাকে আঁকতে হবে। তাহলে বহির্মাপটা আমার মনে হচ্ছে বাইরেরটাই, এটা বাইরেটাই হবে। হ্যাঁ, সো আসেন, তাহলে এইদিকে থাকলো 120 আর এইদিকে থাকলো হলো 90। তো কি করবেন, পুরোটা 120, তার থেকে এই 0.25 মাইনাস হবে, তাহলে মাইনাস করলে 0.25, এই যে 0.25, তাহলে থাকলো 120 দশমিক, এই 119.75 নাকি 75। তো এরকম দুইটা আছে, দুইটা লেন্থ আছে, তাহলে এর ডাবল হবে। আর এখানে থাকবে হচ্ছে মাইনাস হলো 0.25, তাহলে 89.75। তো এরকম দুইটা আছে আর এরকম দুইটা আছে, তাহলে মোট লেন্থটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এরকম এরকম দুইটা আছে, তাই না? তাহলে 119, 120-এর ডাবল কত? 240। তার মানে 239.5 আছে। আর এটার ডাবল কত? 90 ডাবল হচ্ছে 180, তার মানে 179.5 আছে। এইটা এতটুকু, কিন্তু এরকম তো আরেকটা এখানে আছে, ওই জন্য ডাবল করলাম, এটাকেও ডাবল, ওটাকেও ডাবল করলাম, যোগ করতেছি। এখন 0.5 যদি এখানে দিয়ে দিই, তাহলে 240 হয়। 240 আর 189 যোগ করলে হচ্ছে 240, 100, 340, 340 আর হচ্ছে 90, 430, 340, 430। আচ্ছা, 430, তার থেকে 1 কম, তাহলে 430, 29। ওকে, এতটুকু লেন্থ, মোট লেন্থ। এই লেন্থে দেখেন কত আছে, বুঝতেছেন তো এগুলো? আচ্ছা, এই লেন্থে একটু খেয়াল করেন, 12.5 সেন্টিমিটার প্রস্থ এবং 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি ইট লাগবে। তো এতটুকু প্রস্থ, আর আপনার প্রস্থ বলছে 2.5, তাহলে এই 0.125 দিয়ে 0.25কে ভাগ দিলে পাশাপাশি দুইটা ইট বসবে, এরকম আর কি, ব্যাপারটা এরকম। এক পাশে আঁকি একটা জায়গায়, এরকম আর কি, এখানে যদি একটু আঁকি, এরকম একটা ইট হবে আর ও পাশে আরেকটা ইট হবে, পাশাপাশি দুইটা ইট বসবে। তাহলে পাশাপাশি মানে দুইটা ইটের সারি হবে আর কি, দুইটা, মানে আমরা যেরকম বলি যে 10 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল, ওরকম আর কি। 5 ইঞ্চি হলো প্রস্থটা, তাহলে 10 ইঞ্চি মানে দুইটা ইট পাশাপাশি, ওরকম। তাহলে দুইটা ইট বসবে, তার মানে এই লেন্থ বরাবর দুইটা ইট পাশাপাশি বসে চলে যাবে। তাহলে দুইটা ইট যদি পাশাপাশি বসে, এটা দিয়ে আপনি বুঝে গেলেন দুইটা ইট পাশাপাশি বসবে। আর দুইটা ইট পাশাপাশি বসবে, তাহলে এক একটা ইট কতটুকু লেন্থ? 25 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে 25 সেন্টিমিটার 0.25 সেন্টিমিটার দৈর্ঘ্য আছে, 0.25 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে এইটাকে ভাগ দেবেন হচ্ছে 0.25 দিয়ে, কারণ দৈর্ঘ্য বরাবর এতটুকু এতটুকু করে বসে যাবে, আর পাশাপাশি তো দুইটা বসতেছে। তাহলে মোট কতগুলো বসবে? একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি বোঝার জন্য। 0.25, বুঝতেছেন? আচ্ছা, 0.25 দিয়ে ভাগ করা মানে 4 দিয়ে গুণ করা। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে 4 4 16 আর 3 4 12, 1720, তার থেকে 4 কম, 1716। 1716, এটা কি হচ্ছে? এই পরিমাণটা ইটটা আমার, মানে এতগুলো ইটের স্লট থাকবে দৈর্ঘ্য বরাবর, 1টা 2টা 3টা 4টা, এতগুলো ইটের স্লট থাকবে। এখন পাশাপাশি তো 2টা করে ইট বসতেছে, সো তাহলে এর সঙ্গে আবার 2 দিয়ে গুণ হবে, কালার চেঞ্জ, 2 দিয়ে গুণ হবে। সো কত থাকলো? 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 16 দুগুণে 32 লিখে দিলাম একবারে, 17 দুগুণে 34 লিখে দিলাম একবারে, ঠিক আছে? 34 32, পাশাপাশি 2টা করে ইট থাকবে। আর এরকম ইট উপরে, এটা হলো একটা লেয়ারে, এই একটা লেয়ারে এভাবে কতগুলো ইট বসবে, একটা লেয়ারে এইভাবে। ওরকম তো লেয়ার অনেকগুলো হবে, ওয়াল হবে তো। সো এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো ইট লাগবে? 0.08 মিটার। কত উঁচু? 2 মিটার উঁচু। তাহলে এবার আবার 2 মিটার উঁচুকে ভাগ দেন, 2 মিটার উঁচুকে 0.08 মিটার দিয়ে ভাগ দেন, তো কত দাঁড়ায়?
দিলেন এই 2 মিটার উঁচুকে, পরে আমি এই পয়েন্টটা তুলে দিলে এখানে 2টা শূন্য বসাই দিলাম, 8 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে 200কে ভাগ করলে কত হয়? কত হয়? 25 হয়। 25, আচ্ছা হয়তো, আচ্ছা 25 হয়। তাহলে এই 25টা লেয়ার হবে, তাহলে একটা লেয়ারে এতগুলো লাগে, তাহলে 25টা লেয়ারে কতগুলো লাগে দিয়ে দিলেন গুণ 25। তাহলে এখন এটাকে 25 দিয়ে গুণ করবেন, এই তো। আচ্ছা 25 দিয়ে যে গুণ করবেন এটা হলো মোট রেজাল্ট, এটা হলো অ্যান্সারটা। এই 25-এর কালারটা অবশ্যই আলাদা দিতে হবে, এটা একটু পার্পল কালার দিয়ে দিলাম 25, যাতে আপনাদের পরে স্লাইডটা রিভিউ করার সময় আপনাদের কষ্ট না হয়। এটা পার্পল কালার দিয়ে দিলাম। 25-এর হিসাবটা এখান থেকে আসছে, এই 25। সো 25 দিয়ে আপনি গুণ করে দেবেন। এখন 25 দিয়ে গুণ করার সিস্টেমটা হইল এইটাকে 4 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা। কারণ এই যে সিস্টেমটা দেখেন, এই দেখেন, এইখানে 4 দিয়ে গুণ করলেন, এখানে 4 দিয়ে ভাগ করলেন, তাহলে ওখানে 100 হয়ে গেল, আর এখানে 4 দিয়ে ভাগ করলেন। তো 4 দিয়ে ভাগ করলে কত হবে? এই যে দেখেন, আপনি প্রথমে এখানে 4 দিয়ে গুণ করছিলেন, গুণ করে এটা পাইছিলেন। আচ্ছা 4 দিয়ে ভাগই করতে পারেন, এত চিন্তা করার তো দরকার নেই। 4 8 32, 800, 8 আর 23, তাহলে 4 5 20, 32, 4 8 32, এটা থাকে ভাগ করলে। তাকে 100 দিয়ে গুণ করবেন, তাহলে 8500, কয়টা ইট হিসাব করেন, 8 5 8 5 8 8 5 8, তারপর কী হলো এখানে 2টা শূন্য, এটা 100 যেহেতু, তাহলে 2টা শূন্য, তাহলে 85,800 ইট লাগবে, এতগুলো ইট। এইটা হচ্ছে আনসার। এত বড় অঙ্ক দিবে না, তারপরেও আমরা সেফটির জন্য করতেছি। শেষ, লাস্ট লাস্ট বাট নট লিস্ট, লাস্ট লাইট। ওকে, একটি পঞ্চভুজাকার প্রিজমের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং অপর 3টি বাহু প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার। প্রিজমটি সমগ্র তলের ক্ষেত্র হলো আয়তন নির্ণয় করো। প্রিজম চিনেন আপনারা, দেখেন একটা ডাটার ভিতরে পঞ্চভুজাকার তো 3 পদের বাহু আছে, পঞ্চভুজ তো স্যার কোণ না দিলে তো মুশকিল। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই ধরনের অঙ্ক আসলে একটা কাজ করবেন, যদিও রিস্কি, কিন্তু কাজটা করবেন সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে 6 আর 8 কিন্তু পিথাগোরিয়ান জোড়। পিথাগোরিয়ান জোড়ের ব্যাপারে আমি আপনাদেরকে কী বলছিলাম, এটা একটু এমনি বলে দিচ্ছি এক্সট্রা। শেষ তো, লাস্ট লাইট। পিথাগোরিয়ান জোড় হচ্ছে পি কিউ, 2p কিউ, এটা হচ্ছে এ, বি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর সি হচ্ছে, আমরা কিন্তু আগের স্লাইডে বলছি, মানে আগের লেকচারে বলছি, আমরা লেকচার 3-তে বলছি এটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো পিথাগোরিয়ান জোড় যদি এরকম থাকে, এখানে একটা বড় ব্যাপার আছে, পি কিউকে ধরতে হয় পরস্পর সহমৌলিক, মানে পি আর কিউ এর ভিতরে এক ছাড়া অন্য কোনো কমন উৎপাদক থাকবে না, তাহলে আপনি সহমৌলিক পিথাগোরিয়ান জোড়গুলো পাবেন। কিন্তু এটা কিন্তু সহমৌলিক পিথাগোরিয়ান জোড় না। যেমন 6 আর 8, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। এটা কেন সহমৌলিক না? দেখেন 2 কমন যায়, 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ দেওয়া যায়, অর্থাৎ 2 স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে এটা আসলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হলো 10 স্কোয়ার, 5 স্কোয়ার, সরি। এটা কিন্তু পরস্পর সহমৌলিক। তো আপনি যদি এই পি আর কিউকে সহমৌলিক ধরেন, তাহলে সবগুলো সহমৌলিকগুলো পাবেন, আর যদি সহমৌলিক না ধরেন তাহলে অন্যগুলো পাবেন। কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি যে 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে কিন্তু এটা হচ্ছে, মানে আমাদের এই 10 স্কোয়ারটা আসে, আর এখানে কিন্তু 10 দেওয়া আছে ডাটাটা। তার মানে চিত্রটা অনেকটা এরকম অনুমান করা যায়, যেহেতু ডাটাতে আর কিছু বলে নাই, যদিও ডাটাতে স্পষ্ট করা উচিত ছিল। লাস্ট অঙ্ক আমি একটু বলে দিচ্ছি। এইটা লাগবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা আসেন, সো সমকোণী ত্রিভুজে আমরা কি করলাম, এইভাবে একটা সমকোণী ত্রিভুজাকে এঁকে নিলাম। তারপরে কি বলছে, বলছে মানে এইটাকে বলছে হলো 6, এইটাকে বলছে 8, আর এটাকে বলছে 10, আর বাকিগুলো 10 বলছে। পঞ্চভুজ তো, পঞ্চ না, হ্যাঁ পঞ্চ 5, ঠিক আছে। পঞ্চবটের সমাহার হচ্ছে পঞ্চবটি। এই সো এই এক, ওই ये क्या हो गया, 1 2 3 4 5, ঠিক আছে। এটাও 10, এটাও 10, এটাও 10, ये भी 10 है, ये भी 10 है, ये भी 10 है। সো একটু সুন্দর করে একটু মজা করি, যেহেতু ক্লাস শেষ, সো একটু কথা বলি আর কি। আচ্ছা এই কথা মানে এটা দিয়ে আঁকি, এটা দিয়ে আঁকলে দেখি তো কেমন হয়। সরি, এটা দিবে না, আঁকতে দিবে না। তো দিবি না তো কী সে, আমরা আঁকতারি না, ঠিক আছে। আয় এইখানে দেব। সো আচ্ছা
বর্গক্ষেত্র রাখবো, কারণ এখানে তো একটা 3টা লাগবে আমার, এখানে তো একটা আছে 4টা, তো সবগুলো তো সমান 10 10 করে, তাহলে তো বর্গক্ষেত্রই হবে। তাহলে আমি একবার বর্গক্ষেত্রই আঁকি নাকি বলেন স্যার? আচ্ছা, টেনশন লেনে কবি নেই, দেনে কবি নেই। আচ্ছা, এখানে কী করবেন, এটা মুছা দেবেন। মুছা দিয়া যেই কাজটা করবেন, বুঝছি, চিত্র সুন্দর করতে গিয়ে এত কথা বলার দরকার নেই। এইটা আগে আঁকলাম, আঁকার পরে এইবার সমকোণী একটা ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার ওখানে বসামু কেমনে? আচ্ছা ঠিক আছে, পাইছি, রাস্তা পাইছি। এমনে এই দিলাম, আর এই একটা দাগ দিলাম, বাস। এবার ঠিক আছে, এইবার এটা হলো 6, এটা হলো 8, এটা হলো 10, এটা হলো 10, এটা হলো 10, এটা হলো 10। অনুমান করছি, কারণটা কি? কারণ এখানে পিথাগোরিয়ান জোড় দেখে মনে হয়েছে, মনে মনে ভাবছি এখানে 90 ডিগ্রি হবে। আর যেহেতু এগুলো 10 বলছে, 10 কিন্তু এটাকে কিন্তু অন্যভাবে আঁকা যেত, এই যে এইভাবে কিন্তু আঁকা যেত। একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা বোঝানোর জন্যই আসলে এই ছবিটা আঁকলাম কষ্ট করে। সো আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিই, সেটা হচ্ছে 10 কিন্তু এইভাবে মানে রম্বসাকৃতি করে দিতে পারতো। সো এটা কী হলো, একটু দিলাম, এইভাবেও দিতে পারতো কিন্তু স্যার 10টা, এটা কিন্তু 10। সো তখন কিন্তু আমার আয়তক্ষেত্রটা ঠিক থাকে না, যেহেতু কোনো কিছু মেনশন করা নেই। এটা বলে দেওয়া উচিত ছিল যে এটা একটা বর্গক্ষেত্র এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমার জন্য কাজ করাটা সহজ হতো। কিন্তু যেহেতু বলে নাই, একটু রিস্কি, কিন্তু ধরে নিতে হবে যেহেতু এই 10 10 10 এটা একটা বর্গক্ষেত্রই হতে পারে, আর এই 8 6 তাহলে এটা একটা 10, এটা যেহেতু 10, তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজই হওয়া উচিত। ব্যাপারটা এইভাবে নিতে হবে আর কি। যদিও আমি কাউকে অ্যাডভাইস করবো না এভাবে করার জন্য, কিন্তু আনুমানিক এটা হওয়ার কথা, যেহেতু স্লাইডে অঙ্ক চলে আসছে করি আর কি। তাহলে 8 6 আর এখানে হলো 10 10 10, ফাইন। আচ্ছা আসুন, এবার আসেন, সেটা হচ্ছে প্রিজমটি খেয়ে হলো। আচ্ছা ফাইন, তাহলে আপনার কী হলো, একটি পঞ্চভুজাকার প্রিজমের বাহুর দৈর্ঘ্য যতক্ষণ 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বা অপর 3টি বাহু প্রত্যেকে 8 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12.5 সেন্টিমিটার। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফলকে সমস্ত পরিসীমা তো একটা লেন্থ, তাকে আরেকটা উচ্চতা দিয়ে গুণ করে দিলে পৃষ্ঠের ক্ষেত্রফলটা পাওয়া যায়। এটা তো বুঝেন। তাহলে কী হলো, 3 10 কে 30, 8 6 14, 44, 44 মোট হলো, পরিসীমাটা হলো 44, তাকে 12.5 দিয়ে গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবেন। তাহলে 12.5, এটা হলো ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফলটা। এর একটা অ্যান্সার। এত মিটার স্কোয়ার, হ্যাঁ মিটার না, না সেন্টিমিটার স্যার, সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো একটা অ্যান্সার। এই বুঝছিস? আচ্ছা আসেন, এইবার আসেন প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এবার আয়তন কেন নির্ণয় করে? তো ভালো হয়েছে। আয়তন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল, তাকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত দেখেন, আয়তন, হ্যাঁ আয়তন, ভলিউম, ভি বাই করতেছি, হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি উচ্চতা হাফ দিলে 6 অর্ধেক হলো 3, আর 3 8 24, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 24, যোগ হচ্ছে এটার ক্ষেত্রফল 10 স্কোয়ার মানে 100, তাহলে 124, ঠিক আছে 124 হয়ে গেল, বুঝতেছেন তো সবাই নাকি? 124, আর উচ্চতা দিয়ে গুণ করবেন 12.5, তাহলে একে দিবেন 12.5, ওয়ে কিধার গিয়া 12.5, এত। এটা হলো সেন্টিমিটার কিউব, এত ইকুয়াল টু না তো, এত হলো সেন্টিমিটার কিউব। কি হলো, এইটা হলো অ্যান্সার, এত সেন্টিমিটার। তাহলে এত হচ্ছে আপনার আয়তন, আর এত হচ্ছে আপনার উচ্চতা। গুণ কেমনে করে? এই তো গুণ তো আপনারা পারেনি, গুণ তো আর এমন কোনো কঠিন কিছু না। তাহলে মনে হয় সবাই বুঝছেন। একটু আজকের ক্লাসটাতে অঙ্ক বেশি ছিল বা একটু প্রেশারে ছিল, একটু টাফ জিনিস ছিল, তবে পরের ক্লাসগুলো আবার কিছু ইজি জিনিস আসবে, হয়তো আর 2-3টা ক্লাস আপনারা পাবেন, সেগুলোতে হয়তো আপনাদের কভার হয়ে যাবে সম্পূর্ণ ম্যাথটা। যারা নিউ 9-এ উঠতেছেন, ক্লাস 8টা খুব ভালো করে শেষ করে আসেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা জায়গা, যে আপনি যদি ভালো মতো 8-এর অঙ্কগুলো করে থাকেন, তাহলে এই অঙ্কগুলো যথেষ্ট পরিমাণ বুঝবেন বা আপনার বুঝতে সহায়তা করবে। আর যদি তা না হয়, তাহলে অন্তত একবার নিজে বইটা কমপ্লিট করে তারপরে এই লেকচারগুলো দেখতে পারেন। সবার কাছে দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।